দর্শক, প্রফেসর ইউনূস সরকারের আমলে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস মোয়াজ্জেম তার যে দুর্নীতির খবর আমরা শুনেছিলাম, 350 কোটি টাকা দুর্নীতি এবং টাকা বিদেশে পাঠানো, এই ব্যাপারগুলো শুনেছিলাম। তাছাড়া বহু কিছুতে তিনি নিয়মতান্ত্রিকভাবে করার বদলে অনিয়মের আশ্রয় নিয়ে অনেক কিছু করেছেন এবং সেই ক্ষেত্রে তিনি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকেও প্রভাবিত করেছেন, এরকম অভিযোগ অনেক দিন থেকেই শুনছিলাম। দুদকে তার বিরুদ্ধে মামলা হয়, দুদকের মাধ্যমে তার দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয় এবং এখন এসে প্রফেসর ইউনূস সরকারের তৈরি করা সেই দুদকই, যে দুদক এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো পরিবর্তন হয়নি। দুদকের চেয়ারম্যান পদত্যাগ করেছেন বটে, কিন্তু সেখানে নতুন চেয়ারম্যান দেওয়া হয়নি, নতুন পরিচালকও দেওয়া হয়নি। অর্থাৎ এখনও প্রফেসর ইউনূসের মেটিকুলাস ডিজাইনই দুদকে চলছে। সেই দুদকের ফলাফল আমরা এবার জানতে পারছি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সেই আলোচিত এপিএস মোয়াজ্জেম, তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি নাকি কোনো দুর্নীতি করেননি, দুদক তার বিরুদ্ধে কোনো দুর্নীতি খুঁজে পায়নি। যদি তাই হয় তাহলে প্রশ্ন হচ্ছে, একজন নিরপরাধ ব্যক্তিকে আপনি কয়দিন আগে চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে দেননি, এই যে তার সম্মানহানি কিংবা তার একটা বড় ক্ষতি করেছেন, এর দায় কে নেবে? আপনি তার বিরুদ্ধে কোনো কিছু প্রমাণ হয়নি, প্রাথমিক ইনভেস্টিগেশনের আগে কারো নামে মামলাও হয় না, কারো নামে অভিযোগও হয় না, কারো বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞাও দেয়া হয় না, তাহলে এই কাজগুলো করেছিলেন কেন? সেটা তো একটা বড় প্রশ্ন। অনেকে বলছেন যে এই যে তাকে অব্যাহতি দেয়া, এই অব্যাহতি দেওয়ার কাজটা পুরনো যে দুদক, সেই দুদকের রিপোর্টই তৈরি হয়েছিল, সেটা ঘোষণা করতে সময় নেওয়া হয়েছে। এরকম ডিজাইনই করা ছিল যে সরকার যাবে, সরকার যাওয়ার পরপরই এই ঘোষণাটা আসবে, যেন প্রফেসর ইউনূস সরকারের কাঁধে এই দোষটা না যায়, নতুন সরকারের কাঁধে দোষটা বর্তায়। কিন্তু আমরা তো মোটামুটি সচেতন মানুষ, এটুকু বুঝতেই পারি যে নতুন সরকার এখন পর্যন্ত দুদকে একটুও হাত দেয়নি। তার মানে পুরনো দুদকই আছে, প্রফেসর ইউনূসের মেটিকুলাস দুদকই রয়েছে। সেই দুদক বলছে মোয়াজ্জেম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস মোয়াজ্জেম তিনি নির্দোষ। গণমাধ্যম কি বলছে এই ব্যাপারে চলুন একটু জেনে দেখি। দুদকের বক্তব্য কি? বক্তব্য শুনলেই তার ভেতরে লুকিয়ে থাকা মেটিকুলাস ডিজাইনটা আরও স্পষ্ট হয়ে যাবেন। আপনি থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস মোয়াজ্জেম হোসেন, তার বিরুদ্ধে দুদক কোনো প্রমাণ পায়নি, কোনো ধরনের কোনো অনিয়মের কিংবা দুর্নীতির প্রমাণ পায়নি, অথচ তার বিরুদ্ধে 350 কোটি টাকা অন্তত লোপাটের অভিযোগ রয়েছে। শুধু সেই অভিযোগই না, এছাড়াও বিভিন্ন বদলি, চাকরি, নিয়োগ, ঘুষ, এগুলো তো রয়েছে। এই নানা অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে এবং দুদক তাকে দেশ থেকে নিষেধাজ্ঞাও দিয়েছিল আদালতের মাধ্যমে। এখন কি বলছে কালবেলার এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, সাবেক এপিএস মোয়াজ্জেমের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পায়নি দুদক। খুবই ফাইন একটা রিপোর্ট। দীর্ঘ 11 মাসের অনুসন্ধান শেষে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক ব্যক্তিগত সহকারী মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে আনা অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে দুদক, অব্যাহতি দিয়েছে। নিজের ফেসবুক পোস্টে এমন তথ্য মোয়াজ্জেম হোসেন নিজেই জানিয়েছেন গত রাতে। পোস্টে তিনি লেখেন, দুদকের অনুসন্ধান প্রতিবেদনে তার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। মোয়াজ্জেম হোসেন জানান, গত 5 আগস্ট পরবর্তী সরকারে দায়িত্ব গ্রহণের পর উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যক্তিগত সহকারী হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়। প্রথমে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। তবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন তদবির ও ব্যক্তিগত সুবিধা দেওয়ার জন্য চাপ তৈরি হয় বলে তিনি দাবি করেন। কি সাচ্চা মুসলমান! বহু তদবির হয় তার কাছে, কিন্তু কোনো তদবিরে তিনি সাড়া দেননি। অনৈতিক সুবিধা দিতে অস্বীকৃতি জানালে তার বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয় এবং এক পর্যায়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে 311 কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ তুলে পোস্ট করা হয় বলে উল্লেখ করেন মোয়াজ্জেম। পরবর্তীতে কয়েকটি জাতীয় দৈনিকে একই অভিযোগ প্রকাশিত হয় বলেও তিনি দাবি করেন। তিনি বলেন, দুদকের অনুসন্ধান চলাকালে তিনি সংস্থাটিকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন, তবে এ সময় তাকে এবং তার পরিবারকে সামাজিক এবং মানসিকভাবে হয়রানির শিকার হতে হয়েছে। এটা সত্য। যদি অভিযোগ প্রমাণিত না হয়ে থাকে তাহলে তাকে কেন হয়রানি করা হলো, তাকে কেন দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হলো, তাকে কেন হেনস্থা করা হলো, এই প্রশ্নের উত্তর অবশ্যই প্রয়োজন। কারণ আমি সমালোচনা করব মানে এই না যে
একজন নির্দোষ ব্যক্তিকে আপনি দুদকে বসে থেকে যা ইচ্ছা তাই করতে পারেন। আপনি যেহেতু তাকে অব্যাহতি দিয়েছেন সেহেতু তার ক্ষতিপূরণও এখন দিতে হবে তাকে মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য, যদি এই অব্যাহতি দেওয়া সঠিক হয়ে থাকে। ফেসবুক পোস্টের শেষে তিনি দুদকের অনুসন্ধান ও নিষ্পত্তি সংক্রান্ত নথি সংযুক্ত করেন এবং সবার কাছে দোয়া চান। সেখানে তিনি লেখেন, আমি চাই শান্তিতে বাঁচতে, আর কারো জীবনে যেন এমন মিথ্যা অভিযোগ ও হয়রানির অভিজ্ঞতা না আসে। মূলত সাবেক এপিএস মোয়াজ্জেমের ফেসবুক পোস্টে তার নিজের বক্তব্য অনুযায়ী কালবেলা এই বক্তব্যটা দিচ্ছে। দুদক থেকে এরকম কোনো উদ্যোগ নেওয়া হয়েছে বলে দুদকের কোনো ভাষ্য পাওয়া যায়নি। এখন দেখার বিষয় যে দুদকে যে তদন্ত করে তাকে অব্যাহতি দিয়েছে, এই ব্যাপারটা মেটিকুলাস ডিজাইনে প্রফেসর ইউনূসের আমলে প্রভাব খাটিয়ে দুদককে প্রভাবিত করে করিয়ে নেওয়া হয়েছিল কিনা সেটা অবশ্যই পর্যালোচনা করা উচিত হবে বর্তমান সরকারের। সেটা পর্যালোচনা করে মানে সব কিছু দেখা যেমন উচিত হবে, তেমনি দুদক যদি সত্যি অব্যাহতি দিয়ে থাকে, দুদক যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ না পেয়ে থাকে, তাহলে তাকে হেনস্থা করার বিচারের ভার দুদকের উপরে চাপবে। অবশ্যই দুদককে জবাবদিহির আওতায় আনতে হবে, কারণ নিরপরাধ নিষ্পাপ খাঁটি মুমিন বান্দাকে আপনি কোনোভাবেই হেনস্থা করতে পারেন না। খুব বেশি হলে তার বিরুদ্ধে আপনি তদন্ত চালাতে পারেন, তদন্তে প্রমাণিত না হওয়া পর্যন্ত আপনি তাকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করলেন, তিনি চিকিৎসার জন্য থাইল্যান্ডে যাবেন তাকে যেতে দিলেন না। এটা তো মেনে নেওয়া যায় না, এটা তো মেনে নেওয়া যাবে না। এটা যার ক্ষেত্রেই হোক না কেন, এপিএস মোয়াজ্জেম হোক, প্রফেসর ইউনূস সরকারের যে কেউই হোক, যেই হন না কেন, এটা মেনে নেওয়া যায় না, এটা সমর্থনযোগ্য না। কারণ আমরা জানি সেটা হচ্ছে যে দুদক অ্যাকশানে যায় তখনই যখন প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের ব্যাপারে সত্যতা পায়। প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের ব্যাপারে সত্যতা না পেলে দুদক কোনো ধরনের কোনো অ্যাকশানে যায় না। কেউ অভিযোগ দিলেই দুদক অ্যাকশানে নেমে পড়ে না। প্রথমে প্রাথমিক অনুসন্ধান করে, প্রাথমিক অনুসন্ধান করে যদি তারা দেখে যে এই ব্যাপারটা সত্য, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াতে যায়, তখন প্রক্রিয়া শুরু করে। তাহলে দুদক তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জানানো, তার নামে মামলা করা, এই ব্যাপারগুলো কেন করলো? আর এই ব্যাপারগুলো করার পরে আবার নতুন প্রতিবেদন কেন দিল যে তার কোনো অপরাধ নেই, তিনি কোনো দোষ করেননি? কোনটা সঠিক? তিনি কোনো দোষ করেননি এটা সঠিক, নাকি এটা একটা ডিজাইনের মাধ্যমে করা হয়েছে? যদি তিনি কোনো অপরাধ করে না থাকেন, তাহলে দুদকের ওই কর্মকর্তাদের শাস্তির আওতায় আনতে হবে যারা কিনা অযথা একজন নিরপরাধ মানুষকে ফাঁসিয়ে দিল। দর্শক, আপনার কাছে কি মনে হয়, কোনটা সঠিক? নতুন সরকার আসার আগে অনেক কিছুই কি দুদককে দিয়ে করিয়ে রাখা হয়েছিল? দুদককে ইচ্ছামতো পরিচালনা করা হয়েছিল ক্ষমতার প্রভাব খাটিয়ে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।